স্বাগত সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। সরকারি চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন থেকে। সম্প্রতি এই দাবি পর্যালোচনার জন্য সাবেক সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও একই দাবি জানিয়ে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক ও তাদের এই যৌক্তিকতা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মঞ্জুর। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন এই দাবিতে আন্দোলনরত বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদের মুখপাত্র মোজাম্মেল মিয়াজি। আপনাদের সবাইকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যারা আন্দোলন করছে তাদের কথা শুনে আসি, তারপর আমি স্টুডিওতে আমাদের যে সম্মানিত অতিথি আছে তাদের কথা শুনবো। মোজাম্মেল মিয়াজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে জানতে চাই যে আপনারা যে আন্দোলন করছেন, আপনাদের আন্দোলনের এই যে ৩৫ করার যৌক্তিকতা কি, এবং আপনারা গতকালই যমুনায় উপদেষ্টাদের সাথে বৈঠকে বসেছিলেন, সেই ছবিও আমরা দেখেছি। সেখানে কি আলোচনা হলো, তাদের কাছ থেকে কি আশ্বাস পেয়েছেন? জি ধন্যবাদ। এক্স্যাক্টলি আপনারা জানেন যে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্দোলনটি প্রায় দীর্ঘ 12 বছর থেকে চলছে। এই আন্দোলনটি করতে গিয়ে আমাদের অসংখ্য সহযোদ্ধা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। আপনারা জানেন যে এই আন্দোলনটি একটি সম্পূর্ণ যৌক্তিক একটি আন্দোলন। কারণ আপনি যখন এই আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরবেন, সেখানে অসংখ্য যৌক্তিকতা তুলে ধরা যায়। বিশ্বের মধ্যে 162টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কোথায় 35, কোথায় 40, কোথায় 55, কোথায় 59, কোথায় চাকরিতে আবেদনের বয়সসীমাই নেই। অর্থাৎ উন্নয়নশীল এবং উন্নত রাষ্ট্রগুলোতে চাকরিতে আবেদনের অনেক দেশেই বয়সসীমা নেই। যে কোনো সময় আপনার যোগ্যতা আছে, আপনি সেই যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন। ইভেন যদি আমরা পার্শ্ববর্তী দেশগুলো হিসাব করি, আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু চাকরিতে আবেদনের বয়সসীমা আপনার কোথায় 36, কোথায় 40 রয়েছে, কোথায় 50 রয়েছে। তাহলে এই যে যুক্তিকতাগুলো রয়েছে, এই যুক্তিকতাগুলো কিন্তু একটা আপনার ইন্টারন্যাশনাল মানদণ্ড অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমার অসংখ্য যুক্তিকতার মধ্যে অন্যতম যুক্তিকতা হচ্ছে যে আপনার বাংলাদেশের গড় আয়ুর সাথে সাথে কিন্তু চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি পেয়েছে। যখন বাংলাদেশের গড় আয়ু ছিল 57, তখন চাকরিতে আবেদনের বয়সসীমা ছিল 27, এরপরে হয়েছে 60, তারপরে হচ্ছে 30। বর্তমান বাংলাদেশের মানুষের গড়ে হচ্ছে যে আপনার 72+, সেখানে 40 হওয়ার কথা। আমরা ন্যূনতম 35 চেয়েছি এবং শর্ত সাপেক্ষে আমরা উন্মুক্ত চেয়েছি। এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশের বিগত দিনগুলোতে যে চরমভাবে সেশন জট ছিল, করোনা আক্রান্ত ছিল, এবং অনেক সময় কিন্তু বিভিন্ন কারণে কিন্তু মানুষ স্টুডেন্টগুলো কিন্তু তাদের সঠিক সময় তাদের শিক্ষা জীবন পার করতে পারে না। তো সেই ক্ষেত্রে যদি হিসাব করেন, তাহলে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং কিছু কিছু ক্ষেত্রে 40, 45, 50 এবং অনেক ক্ষেত্রে উন্মুক্ত করে দেওয়ার যুক্তিকতা রয়েছে। এছাড়াও আপনি যদি দেখেন যে আপনার অনেকে বলছে যে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করলে বেকারত্ব বাড়বে। স্পষ্ট বিষয়, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করলে কখনোই বেকারত্ব বাড়বে না। কারণ আমাদের যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, উনি বলেছেন উদ্যোক্তা হতে। আপনি যখন উদ্যোক্তা হতে চিন্তাভাবনা করবেন, তখন চিন্তাভাবনা করতে হবে যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনার একটা নিজের দায়িত্ব, পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে। আপনার সামনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে 27-28 বছর কমপ্লিট শেষ হয়ে যায়, আর 2টা বছর সময় আছে। এই 2টা বছর সময়ের মধ্যে সে কিন্তু আপনার এই 2 বছরের মধ্যে তাকে যে কোনো একটা কর্ম নিতে হয়, চাকরি নিতে হয়। তাহলে এই সময়ের মধ্যে সে কীভাবে তার কর্ম নিবে, সে চাকরি করবে, সে তো নিজেই আপনার চলতে পারছে না। তাহলে বুঝতে হবে যে এর মধ্যস্থ সে 2 বছর পর তাকে কি মনে করতেছে, 2 বছর তার কোনো এক্সপায়ার ডেট নেই, তার মেধার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, সার্টিফিকেট শেষ হয়ে গেছে। একটা ছেলে আপনার দীর্ঘ 27-28 বছর পড়াশোনা করেছে, যদি সে জানতে পারে 2 বছর পরে আপনার তার এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, তার মেধার ডেট শেষ হয়ে গেছে, তাহলে বুঝতে পারেন তার উপরে কতটা প্রেশার পড়তে পারে, এবং সেই রাষ্ট্র তাকে বোঝা বানিয়ে ফেলছে। আপনি দেখেছেন যে বিগত দিনে অসংখ্য ছাত্র আপনার মেধাবী শিক্ষার্থীরা তা আত্মহত্যা করেছে। আপনি যদি বলেন যে কাল যে বৈঠক হয়েছে সেখানে আপনারা কি আশ্বাস পেয়েছেন? জি ধন্যবাদ। গতকালকে আমাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন করার পরে গতকালকে আমরা যখন যমুনা বরাবর এসেছি, তখন আমাদের সাথে আমাদের দুজন উপদেষ্টা
আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম আমাদের সাথে বসেছেন। ওনারা প্রধান উপদেষ্টা বরাবর থেকে ওনাদেরকে পাঠানো হয়েছে। ওনারা বলেছেন যে চাকরিতে আবেদনের বয়সসীমার বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন আন্দোলন চলছে, তারা অবগত এবং তারা বলেছে যে এটা মানে সমাধানের জন্য একটা কমিশন, বৈষম্য বিরোধী একটা কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল মুঈদ চৌধুরীকে। উনি যে জনপ্রশাসন সংস্কার করবে তার প্রথম যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে যে চাকরিতে দীর্ঘদিনের যে আন্দোলন করছে, আন্দোলনের এই সমস্যাটা সমাধান করা, চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করার বিষয়ে সমাধান করা। এবং স্পষ্ট করে বলেছে যে এটা প্রায়োরিটি ভিত্তিক সমাধান করা হবে। ইভেন তারা এটাও বলেছে যে আমরা যেহেতু গতকালকে বসেছি যে আজ তার একটা টিম আমাদের সাথে সাক্ষাৎ করবে, আমাদের যে যুক্তিকতা রয়েছে যুক্তিকতা উপস্থাপন করবে। কিন্তু অতি দুঃখের বিষয় যে আমাদের সাথে বিভিন্ন প্রকার কথা দিয়ে তারা কথা রাখেনি। আমাদের একটা টিম আজকে গিয়েছিল, বাট কিন্তু তাদের সাথে ভালো করে দেখা করা হয়নি বা সাক্ষাৎ করা হয়নি। ধন্যবাদ মিয়াজি, আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দরকার ছিল সেটা কিন্তু জি স্যার শুনেন, আবু আলম মোহাম্মদ শহীদ খান স্যার, আপনার কাছেই প্রথমে আসতে চাই যে যারা আন্দোলন করছে তাদের কথা শুনলেন, তারা আন্দোলন করছিলেন এবং কালকে তাদের সাথে বৈঠক হয়েছে এবং এর ভিতর কিছু অগ্রগতি আমরা শুরুতে আলোচনা হচ্ছিল যে একটি কমিটি গঠন হয়েছে, বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা চিঠি দিয়েছে। তো আপনি এই শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক মনে করেন কিনা? শিক্ষার্থীদের আন্দোলন তো তারা যেসব কারণ দেখালেন তাদের যৌক্তিকতা নিশ্চয়ই আছে এবং সে কারণেই তো তারা আন্দোলনে আছেন এবং দীর্ঘদিন ধরে এই আন্দোলন চলছে। আমার যতটুকু মনে পড়ে সাবেক শিক্ষামন্ত্রী তিনি একটা চিঠি দিয়েছিলেন এই বয়স বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রীকে, তখনও ওনারা আন্দোলনে ছিলেন এবং সেটা বিবেচনা করার জন্য লেখা হয়েছিল এবং অনেকেই মনে করেন যে এই সীমাটা বাড়ানো যেতে পারে। যে সমস্ত উদাহরণ দিচ্ছে এগুলো তো স্পষ্ট যে ভারতে, নেপালে, পৃথিবীর অন্যান্য দেশে এই বয়স সীমাটা 35 থেকে 40-45 পর্যন্ত আছে, কোনো কোনো ক্ষেত্রে এটা নাই। এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের এক একটা রিক্রুটমেন্ট পলিসির সাথে আরও অন্য পলিসি যুক্ত থাকে। যেমন আমাদের একটা পেনশন পলিসি আছে, যদিও ভবিষ্যতে পেনশন থাকবে না এরকমটাই ধরে নেওয়া যেতে পারে, কারণ আমরা নতুন ধরনের পেনশন পলিসি আসবে। এটা নিয়ে তো শিক্ষকরা আন্দোলন করেছিলেন, সিভিল সার্ভিসে চালু হয়নি, ভবিষ্যতে তো চালু হতে পারে, তখন হয়তো জিনিসটা এইভাবে ইম্প্যাক্ট করবে না। কিন্তু এখনকার পেনশন পলিসি হচ্ছে যে আপনি 25 বছর চাকরি করতে না পারলে আপনি ফুল পেনশন পাবেন না, মানে পেনশনেবল সার্ভিসটা 25 বছর হতে হবে। 20 বছর হলে একটা পাবেন, 10 বছর হলে আপনি মেডিকেল গ্রাউন্ডে পেনশন পেতে পারেন। তো যখন আমরা বয়সসীমা রাখবো না, বয়সসীমা তুলে দেবো, কিন্তু রিটায়ারমেন্ট এজ একটা থাকবে, তখন যদি ওখানে 25 বছর না হয় তখন কিন্তু একটা বড় রকমের অসুবিধা হবে। সো এটা ইন্টার রিলেটেড। আপনি বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের যে বিবৃতির কথা বললেন সেটা আমাকে বেশ, আমি মনোযোগ দিয়ে পড়েছি, আমার কাছে অবাক লেগেছে। প্রথমত পার্ট 1টা অবাক করার মতো, যে ওনারা তো চাকরিতে আছেন, প্রশাসন অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যারা অলরেডি চাকরিতে আছেন, তারা হঠাৎ করে ছাত্রদের বয়সসীমা বা যারা নতুন চাকরি প্রার্থী তাদের বয়সসীমাটা 35 বছর করতে হবে, এই ব্যাপারে বিবৃতি দেওয়ার কারণ কি ওটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমার খুব অনুসন্ধিৎসা হয় যে কেন তারা এটা বললেন। তো পরের অংশটা যখন আমি পড়ি তখন আমি বুঝতে পারি যে কেন তারা বলছেন যে ওইটার 35 বছর হলে চাকরির রিটায়ারমেন্টের বয়সসীমা 65 করে দেওয়া হোক, সেখানে তাদের একটা বড় স্বার্থ আছে। এখন রিটায়ারমেন্টের বয়সসীমাটা 59, সুতরাং 65 করলে যারা এখন চাকরিতে আছেন যে পদেই থাকেন সব পদের আপনার 6 বছর করে চাকরি বৃদ্ধি পাবে। তো ওটাতে একটা বড় ধরনের অসুবিধা হবে। যেমন 6 বছর কিন্তু সরকারি চাকরি তো আর প্রতি বছর বাড়ে না, বরঞ্চ আমরা আমাদের বাইরে যারা সরকারি চাকরিজীবীর বাইরে বা গণকর্মচারীর বাইরে যারা আছেন, মানে বিজ্ঞানীরা, বিদ্বান মানুষেরা, একাডেমিক্সরা, তারা বলেন সরকারটা খুব মোটা তাজা, এই সরকারটাকে একটু চিকন করতে হবে। কেন সরকারের কেন মোটা তাজা? কারণও আছে। 80,000 কোটি টাকা খরচ হয় এদের পিছনে বছরে। তো সেটা আপনার 5-7 লক্ষ টাকার বাজেটে যদি 80,000 কোটি টাকা খরচ হয়ে যায় এদের পিছনে, তার মানে কত পার্সেন্ট? 25%-এর কাছে, 20%-এর শুধুমাত্র গণকর্মচারীদের পিছনে খরচ হচ্ছে। সো এটাকে ছোট করতে হবে বা এটাকে ট্রিম করতে হবে, ট্রিমের একটা দাবি আছে। সেই জন্য সরকারি চাকরিগুলো কিন্তু এরকম বাড়বে না, এবং এই চাকরিগুলো হচ্ছে মানে লেস দেন 5%, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সরকারে বা কর্মচারীদের যে চাকরি বাকরি আছে একদম 20 গ্রেড থেকে, হি ইজ এ ইউনিভার্সিটি গ্রাজুয়েট, উই আর টকিং অ্যাবাউট বিসিএস ক্যাডার সার্ভিস, ওকে।
আমরা কিন্তু 9 grade থেকে 20 উপরে। নম্বর গ্রেডের কথা চিন্তা করতেছি না। সো 20 থেকে 9 বা 9 থেকে 20 গ্রেডে এই চাকরিগুলো থাকে। সেই চাকরিগুলোতে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা খুবই স্বল্প এবং সেখানে অনেকে কম্পিট করেন, সবারই ভাগ্যে শিকার ছুড়ে না এবং তাদেরকে অন্যান্য কাজকর্ম করতে হবে। সো বয়সসীমা নিয়ে আলোচনা হতে পারে, এটা ডিপ ডিসকাশন করতে হবে, কারণ অন্যান্য ইন্টারভিউ আর অনেক ইস্যুর সাথে জড়িত ওইটা আছে। আলোচনা করে নিশ্চয়ই মুহিত সাহেব তো একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন, উনি উপদেষ্টা পরিষদও ছিলেন 2001 সালে। সো ওনার সাথে যখন কথা হবে তখন নিশ্চয়ই এটার প্রোজ অ্যান্ড কনস দেখে একটা সিদ্ধান্ত হবে। ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা দেখছিলেন এখন প্রকাশ। তারেক মঞ্জুর স্যার, আপনার কাছে জানতে চাই যে এই যে চাকরির বয়সসীমা বাড়ানোর ক্ষেত্রে সর্বাগ্রে একটি কথা আসে যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কথা আসে। আমরা সেশন জট দেখেছি একসময়, কিন্তু এখন তো পরিস্থিতি নিশ্চয়ই ভিন্ন। এখন কি সেশন জটের যুক্তিতে চাকরির বয়সসীমা 35 করার যে দাবি সেটা কতটা গ্রহণযোগ্য? প্রথমত আমাদের বিবেচনায় নিতে হবে যে 35 বছর আমরা করব কিনা। আমি মনে করি যে এটা একটা ভালো পদ্ধতি হয়েছে বা ডিসিশন হয়েছে যে একটা পর্যালোচনা কমিটি করে দেয়া হয়েছে। আগের সরকারের আমলে যে উদাহরণটা আপনি দিচ্ছিলেন যে শিক্ষামন্ত্রী চিঠি পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, এটা কিন্তু একটা গণদাবি, সেটা পদ্ধতিগতভাবে কাজ না করলে আসলে হবে না। ফলে এই কমিটি প্রয়োজনে আরও সময় নেওয়া উচিত, যথেষ্ট সময় নিয়ে বিবেচনা করা উচিত 35 আমরা আদৌ করব কিনা। যেমন আন্দোলনকারীরা নানা যুক্তি দেখাতে পারেন, যে বিভিন্ন দেশের উদাহরণ টানতে পারেন, সবগুলোই আমাদের বিবেচনায় রাখতে হবে। কিন্তু আপনি যে প্রসঙ্গ তুলে ধরছেন যে আসলে বিশ্ববিদ্যালয় কোন পর্যায়ে আছে, আমরা হতাশ হই যে কয় বছর ওদেরকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা সার্টিফিকেট দিয়ে বের করতে পারবো বা তারা উত্তীর্ণ হবে, তার চেয়ে বড় চিন্তা হয় তারা কি আদৌ বিশ্ববিদ্যালয়ে পড়ে কিনা। যখন আমরা দেখি ভর্তি হওয়ার 1 বছরের মধ্যে তাদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায় সরকারি চাকরি, যার পরিমাণ কিন্তু সারা দেশে, যেটা আপনি বললেন, 5 ভাগের বেশি না শতকরা। অথচ এইটুকু চাকরির জন্য এই সংখ্যক, হ্যাঁ 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 এর মধ্যে, কিন্তু এই চাকরির জন্য তারা শুরু করে পড়াশোনা মুখস্থ এবং পরবর্তী 3 বছর 4 বছর যতদিন বিশ্ববিদ্যালয়ে থাকে, সেশন জট থাকুক না থাকুক, পুরো সময়টাই মূলত কাজে লাগায় এই বিসিএস পরীক্ষার প্রশ্ন মুখস্থ করার কাজে। এমনকি যারা অন্যান্য ইউনিভার্সিটির বাইরে যারা আছেন, বুয়েটে বা মেডিকেলে যারা পড়ছেন বা অন্যান্য বিশেষায়িত ক্ষেত্রে, এমনকি এগ্রিকালচারে যারা পড়ছেন, তারাও কিন্তু বিসিএস তাদের একটা অন্যতম ফোকাস হয়ে দাঁড়ায়। এবং আমরা বরাবরই বলছি যে প্রশ্ন পদ্ধতি পরিবর্তন করুন, শিক্ষার্থীদের দাবি কিন্তু পরিবর্তন হয়ে যাবে অনেক ক্ষেত্রেই। আমরা কি করছি, প্রশ্ন মুখস্থ করাচ্ছি, সেগুলো পরীক্ষায় দিচ্ছি। বাংলা প্রশ্ন দেখেন, সব মুখস্থগত তথ্য। আজকের দিনে আমরা যেখানে মোবাইলে সার্চ করে একটা তথ্য পাই, সেখানে এই ধরনের প্রশ্ন আমরা আসলে দিতে পারি না। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কোনো জায়গা নেই, না বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা করতে পারছি, না ভর্তি পরীক্ষায় বা কোনো চাকরির পরীক্ষা আমরা করতে পারছি। প্রবলেম সলভিং না, আমরা পারছি না। কমিউনিকেশন বা আরও যে ব্যাপারগুলো আছে যেগুলো আমাদের কর্মক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে কাজে লাগবে, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। আর যেটা আপনি আসলে প্রশ্ন শুরু করলেন, সেশন জট, এটা আসলে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। একেবারে নেই তা নয়, একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে এবং সেটা সুশৃঙ্খলভাবে অনুসরণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু করেছে, এখন ওয়েবসাইটে একাডেমিক ক্যালেন্ডার থাকে এবং আমরা প্রায় একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে আমরা মোটামুটি পরীক্ষা নেওয়া, কোর্স সম্পন্ন করা, ফলাফল দেয়া, এই কাজটা মোটামুটি আমরা আনতে সক্ষম কলেজ হয়েছি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এখানকার শিক্ষার্থীরা একটু বোধহয় ভুগছে সেশন জটে। সেটা তো সেশন জটের নানা কারণ থাকে। ওইসব কলেজগুলোতেও আমরা দেখেছি যে ক্লাসগুলো আসলে হয় না, শিক্ষার্থীরা অভিযোগ করতে পারে নানা রকম। ওদেরকেও জিজ্ঞাসা করা উচিত যে এইসব কলেজে বা অন্যান্য কলেজে যারা পড়াশোনা করছে তারা কতটুকু তারা সময় দেয়। ওইসব কলেজগুলোকেও জিজ্ঞেস করা উচিত তারা আসলে কতটুকু প্রস্তুত। তারা বলে যে আমাদের ক্লাসরুম নেই, তারপরে নানা রকম সমস্যা তারা দেখায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 7 কলেজকে অধিভুক্ত করার পরে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বিশেষ সিলেবাস তৈরি করে দিয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সাথে সমন্বিত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 4 বছর পর পর বেশিরভাগ বিভাগই তাদের সিলেবাস যুগের সাথে মিল রেখে পরিবর্তন করছে একটু একটু করে। কিন্তু 7 কলেজের সিলেবাস কিন্তু একবারই তৈরি করে দেওয়া হয়েছে, সেটাও পরিবর্তন দরকার আছে। আমাদের ওটাও প্রশ্ন করার দরকার আছে, আসলেই আমরা কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রাখার আমরা রাখবো কিনা, সেটা আমাদের আরেকটা প্রশ্ন। ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতিতে এসে আমরা আরো এই বিষয়ে আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত ছিলেন ছাত্র কল্যাণ পরিষদের মুখপাত্র মোজাম্মেল মিয়াজি। আপনি তো আমাদের আলোচনা শুনছিলেন। এই যে আমাদের আলোচকরা যেটা বলছিলেন যে স্বল্প সংখ্যক যে চাকরি যেগুলো মূলত বাংলাদেশের বিচারে হোয়াইট কালার জব বলুন বা অন্য যেভাবে বিচার করুন না কেন, নবম ক্যাডার বা 11তম ক্যাডার, 11তম ধাপ থেকে বা 11তম থেকে আরও উপরের দিকে যেসব পদগুলো আছে খুবই সীমিত সংখ্যক, এই অল্প সংখ্যক পদের জন্য বা নন ক্যাডারের আরও কিছু পদ আছে, এই স্বল্প সংখ্যক চাকরির জন্য বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেবে, এটা কতটা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? ধন্যবাদ। আমি স্যারদের কথা শুনছিলাম, স্যারা চমৎকার কথা বলেছেন। একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে সেশন জোট, যেটা নিয়ে আমি কথা বলতে হয় যে এক্স্যাক্টলি সেশন জোটটা কিন্তু একটা মানে সময় গিয়ে কিন্তু হয়তো কমছে, বাট এটা কিন্তু কমপ্লিটলি কমে নাই। এবং আমরা এটাও বলছি যে সেশন জোট কমপ্লিটলি কমলেও কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু ক্লিয়ার মেসেজ নয় যে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা ঠিক হবে না বা 35 কিংবা মুক্ত করা ঠিক হবে না। আমি তো মনে করছি মেধার আবার বয়সসীমা কিসের, যোগ্যতা প্রমাণের সুযোগ চাচ্ছি, আমরা আবেদন করার সুযোগ চাচ্ছি। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে কয়েকটা সংখ্যা পদের জন্য এতগুলো সংখ্যক আবেদন করবে, তো এটাকে সেই মানে করা যায় কিনা, এক্স্যাক্টলি আমরা কিন্তু বলেছি যে এখানে কিন্তু আপনার বেশিরভাগই স্টুডেন্ট বিসিএস যারা একটা সময় গিয়ে বিসিএসের জন্য চেষ্টা করে, নবম ক্যাডার বা অন্যান্য ক্যাডারগুলো চেষ্টা করে, তারা কিন্তু মনে রাখতে হবে এই সংখ্যাটা কিন্তু এক্স্যাক্টলি খুবই কম সংখ্যা। এবং এর বাইরে কিন্তু অসংখ্য আপনার সংখ্যা আছে যারা বিভিন্ন ধরনের সেক্টরে চাকরির জন্য আবেদন করে। আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু চাকরিতে আবেদনের বয়সসীমা লিমিট করে রেখেছে যে 30 পর আবেদন করা যায় না। এখন যদি আপনি চিন্তা করেন যে এই যে বেসরকারি সেক্টরগুলো লিমিট করে রেখেছে, তারা আবেদন করতে পারছে না, এবং সরকারি নবম ক্যাডার ছাড়াও অন্যান্য ক্যাডারগুলো অন্যান্য সেক্টরগুলোতে কিন্তু আপনার আবেদন করার সুযোগ পাচ্ছে না। আমাদের কথা হচ্ছে শুধুমাত্র এই সেক্টরের জন্য নয়, আমরা কিন্তু একটা স্পষ্ট পয়েন্ট উল্লেখ করেছি, যে পয়েন্টটা সবাই হয়তো বা খেয়াল করছে না। আমরা বলেছি যে যেখানে মনে করছে যে বিগত যাদের বয়সসীমা পার হয়ে গেছে, যারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছে, সেশন জোটের যারা পড়েছিল, তাদের জন্য অ্যাটেম্প আকারেও কিন্তু আপনার কিছু সময়ের জন্য তাদের সুযোগ দেওয়া যায়, যদি আপনার লং টাইমের জন্য না দেওয়া যায় বা সাবস্টেন্টলি না করা যায়, তাদের জন্য কিন্তু কয়েকটা অ্যাটেম্প আকারে কিন্তু নিয়োগ দেওয়া যায়। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি যে শুধু সেশন জোট কিংবা করোনা কিংবা এই ধরনের সমস্যার চিন্তা করি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। আমরা চিন্তা করছি একটা সম্পূর্ণ সমাধান, যে সমাধান হবে সবার জন্য সার্বজনীন। আমরা চাচ্ছি যে চাকরিতে আবেদনের বয়সসীমা আপনার ন্যূনতম 35, সেটা কোন কোন ক্ষেত্রে 35 করা হবে, কোন কোন ক্ষেত্রে 40 করা হবে, কোন কোন ক্ষেত্রে উন্মুক্ত করা হবে, বা কোন কোন ক্ষেত্রে অ্যাটেম্প নেওয়া হবে, সেটার বিষয়ে আমরা স্পষ্ট করেছি। যে এখানে শুধু একটা নবম ক্যাডার বা আপনার এই ক্যাডারে মানে সংযুক্ত থাকার বিষয় কিন্তু এমন নয়। তা আমি বলতে চাচ্ছি যে আপনার যে বিষয়টা স্পষ্ট, যে যারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছে তাদের কিন্তু অলরেডি অনেকের বয়সসীমা পার হয়ে গেছে, অনেকের 30 পার হয়ে গেছে, 32, 33, 34 চলছে, তাদের জন্য অ্যাটেম্প আকারে কিছু নিয়োগ দেওয়া যায়, যে ক্যাডারগুলোর কথা আপনি বলছেন। বাট সার্বজনীন বিষয় হচ্ছে যে আমরা চাচ্ছি যে প্রত্যেক সেক্টরে আপনার ন্যূনতম 35কে ধরে আপনার কথায় কথায় উন্মুক্ত করতে হবে। কারণ উন্মুক্ত করলে আপনি যদি দেখেন যে বিশ্বের যে মানদণ্ড রয়েছে, আপনি যদি উন্নত রাষ্ট্রের দিকে তাকান, দেখতে পাবেন যে সেই রাষ্ট্রগুলো কীভাবে উন্নত হয়েছে। তারা কিন্তু চাকরির জন্য বসে থাকেনি। যখন আপনি চাকরির জন্য বসে থাকবেন, হ্যাঁ প্লিজ, ঠিক আছে দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। জনাব আবু আলম শহীদ খান, আমি মানে এই যে সরকারি চাকরিতে 35 করা বয়সসীমা, এবং এর অব্যাহতি পূর্বে আমরা আরেকটা আন্দোলন দেখেছি, কোটা আন্দোলন। সেখানেও সরকারি চাকরিতে কোটার একটা কারণে সেখানে একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন তো একটা সময় সরকারেরই পতনের কারণ হলো। তো এই যে সরকারি চাকরিতে এই যে মানে আইন দিয়ে বিধিবদ্ধ করে রাখা, এবং আমাদের মতো দেশে যেখানে জনসংখ্যা বেশি, উচ্চ বেকারত্বের হার আছে, এবং কোনো প্রক্রিয়াকেই আবার কোনো ধরনের সিস্টেম আমরা তো দাঁড় করাতে পারিনি, যেমন যেইভাবে সরকারি নিয়োগ পরীক্ষা হয় সেটাও তো আমরা মানে জনবান্ধব করতে পারিনি। এই যে এত সমস্যা, সেগুলো যে মানে একেবারে ইউজার এন্ডে যে তখন দাবি উঠছে কোটা সংস্কারের বা বয়সসীমা 35 করার, পূর্বের যে কাজগুলো করা দরকার ছিল সংস্কারে, সেগুলো কেন আমরা এখনো করতে পারছি না, বা সেগুলোর কোনগুলো করলে এই যে ইউজার এন্ডে এসে যারা ব্যবহারকারী বা যারা সুবিধাভোগী, যারা উপকারভোগী, তারা বিক্ষুব্ধ হয় না, সেদিকে কিভাবে আমরা যেতে পারি? আপনার সংস্কার বা উন্নয়ন বা চেঞ্জ, এটার একটা চলমান প্রক্রিয়া, এটা সবসময় করতে হবে।
এখন আমরা হয়তো এই প্রক্রিয়ার মধ্যে থাকি না, যেটা উনি একটু আগে বললেন, একটা সিলেবাস করে দেওয়া হয়েছে 12 বছর বা 14 বছর আগে, সেটাই এখনও চলছে, বাট এটা যে আপডেট করতে হবে এটা করেন নেই। তো এইখানে সব কিছু আপডেট হতে থাকবে। আপনি যে কোটার কথা বললেন, কোটা নিয়ে তো এখন আলোচনা নাই, বাট যেহেতু আপনি তুললেন, বাংলাদেশের জন্য কোটা তো রাখতেই হবে। আমি তো এখনও মনে করি নারী কোটা রাখতে হবে, আমাদের পাহাড়ি জনগণ যেটা আছে আদিবাসী তাদের জন্য কোটা থাকতে হবে, আরও যে কয়েকটা কোটা ওনারা রাখছেন সেটা থাকতে হবে। পৃথিবীর কোথায় কোটা নেই? আমেরিকার মতো জায়গায়, ইউরোপের মতো জায়গায় নারী কোটা, এবং নারী কোটা তো ওইখানে 45 ভাগ আছে ইউরোপিয়ান ইউনিয়নে, 45%। কোথায়? শুধু রিক্রুটমেন্টে না, আপনি টপ লেভেল সিও লেভেলে তারা 45 ভাগ নারীকে নিতে হবে, ওখানে আপগ্রেড করতে হবে তাদেরকে। সুতরাং কোটা নিয়ে আমাদের অনেক আলোচনা আরো ভবিষ্যতে হবে, সেটা আরো ভবিষ্যতে হবে। কিন্তু এই যে আন্দোলন, নিয়োগ পরীক্ষা কি জনবান্ধব মনে হয় আপনার কাছে? জনবান্ধব তো ভাই কোনো পরীক্ষা হবে না। এই যে আমরা কেন জনবান্ধব একটা পলিটিক্যাল শব্দ, 2-3 বছর পরীক্ষা তো জনবান্ধব করা যাবে না, ছাত্র বান্ধব করা যাবে না। এমন না পরীক্ষা হবে আপনি ট্রান্সপারেন্ট, যদি সেটা বলি জবাবদিহিতা অবশ্যই ট্রান্সপারেন্ট, যদি যে কোশ্চেন লিক এটা নিয়ে আপনি কথা বলতে পারেন, বাট ছাত্রবান্ধব জনবান্ধব কোনো পরীক্ষা হওয়ার বিষয় নাই। না, সেটাই স্বচ্ছতা আছে কিনা। আমরা যেখানে আমরা যা পড়বো, যে একাডেমিক আমাদের ইয়েটা থাকবে, লেসনগুলো আমাদেরকে দেওয়া হবে এবং আমাদের যে সিলেবাস থাকবে সেখান থেকে পরীক্ষা হবে। পরীক্ষায় যে টেকনিক্যালি এখন দেখেন, বিসিএস পরীক্ষা এক সময় 1600 মার্কের হতো, 1600 মার্কস, সেখানে 400 মার্ক ছিল বাংলা ইংরেজি ভাষা, খুব ইম্পর্টেন্ট ছিল। 200 মার্ক ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস এবং জেনারেল নলেজ। এখন কিন্তু 900 মার্কের পরীক্ষা হয়, ওখান থেকে বাংলা ইংরেজিতে 100 করে দেওয়া হয়েছে। ওই যে বাংলাতে একটা এসে লিখতে হতো 3 ঘন্টার পরীক্ষায়, 100 মার্কসে এসে, সেটা তো আপনি কমন কিছু করতে পারবেন না, যে কোনো বিষয়ের উপর আপনাকে লিখতে হবে। 100 মার্কের একটা ইংলিশ এসে লিখতে হতো, সেটা কিন্তু আমরা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি? আমাদের যারা টেকনিক্যাল জায়গায় লেখাপড়া করেন তাদের বক্তব্য হলো যে আমরা এইভাবে ল্যাঙ্গুয়েজ তো পড়ি না, কিন্তু আপনি যখন চাকরি করতে যাবেন বা আপনি যে এইসব জেনারেল ক্যাডারে যখন চাকরি করবেন বা যে কোনো চাকরি করেন, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা হলো খুব ইম্পর্টেন্ট স্কিল। আমরা কিন্তু বাদ দিয়েছি, আমাদের জেনারেল নলেজ আমাদের পড়তে হবে না, কেন ওখানে আমরা মার্কস কমিয়ে দিয়েছি। তো আপনি যে জনবান্ধব করতে যেয়ে তো আমরা অন্য বান্ধব করে ফেলছি, জনবান্ধব করা যাবে না। আপনি আইএস পরীক্ষার চিন্তা করেন, ইন্ডিয়ার চিন্তা করেন, যে বছর পরীক্ষা দিয়েছি সে বছর তো ফলাফল পেতে মনে করেন আমি আমার পরীক্ষা দিয়ে আমি বাংলাদেশে খুব ভালো ফলাফল করে আমি একটা চাকরি পেয়েছিলাম। এইটাই যদি আমি ভারতের নাগরিক হতাম, তাহলে ওই আইএস পরীক্ষা ক্র্যাক করা আমার মতো এরকম মানুষের বা আরও মেধাবী মানুষের জন্য খুব কঠিন হয়ে যেত। ওইটা ক্র্যাক করা, আপনি জানেন যে ওইটা নিয়ে অনেক গল্প হয়, অনেক বাস্তব ঘটনা তুলে ধরা হয়। সো পরীক্ষা হবে পরীক্ষার মতো, এবং পরীক্ষার জন্য আপনি প্রিপারেশন নেবেন, ঠিকমতো পরীক্ষা হবে, প্রশ্ন আউট করা যাবে না। আপনাকে যা যা করতে হবে সেটা হলো প্রশ্ন আউট হবে না, পরীক্ষা হবে। খাতাপত্র যখন দেখা হবে, টেকনিক্যাল সাবজেক্টের খাতাপত্র টেকনিক্যাল মানুষরা দেখে, তো যার ফলে বিশেষ সুবিধার সৃষ্টি হয়, এরকম অভিযোগ আছে। এবং এই কারণে এখন দেখবেন যে সচিবালয়ের সচিবদের পদের 50%-এর বেশি টেকনিক্যাল লোকেরা, কৃষিবিদরা আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন। তো আপনি তারপরে ভাইবা হবে, ভাইবাতে আপনি কাউকে ইচ্ছা করে বাদ দিতে পারবেন না, কারো চেহারা দেখে বাদ দিতে পারবেন না, টুপিদারি দেখে বাদ দিতে পারবেন না, আবার মডার্ন ড্রেস পরছে এই জন্য বাদ দিতে পারবেন না। সুতরাং অনেক জায়গায় আপনাকে এটাকে স্বচ্ছতা থাকতে হবে, যাতে কেউ এরকম অভিযোগ না করতে পারে যে পরীক্ষাটা যেটা নেওয়া হচ্ছে সেই পরীক্ষাটা ঠিকমতো নেওয়া হচ্ছে না, পরীক্ষার রেজাল্ট ঠিকমতো হচ্ছে না, এবং আপনাকে মৌখিক পরীক্ষায় আপনাকে ভিকটিম করা হচ্ছে। তো এটা যদি ঠিক থাকে, এবং তারপরে আরেকটা জিনিস বাংলাদেশে ঘটে যে তারপরে যখন রেজাল্ট হয়, রেজাল্ট আসার পরে আপনি এনএসআইয়ের, এসবির, ডিজিএফআইয়ের একটা তদন্ত করেন, তদন্ত করে তার দাদা, নানা, চাচা, বাপ, কে কোন রাজনৈতিক দল করে এগুলো খুঁজে বের করার চেষ্টা করা হয়। এরকম অনেক লোক তারা চাকরি পায়নি, যেটা এই পরিবর্তনের পরে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে, সেটাও একটা অসুবিধা। এই ধরনের অসুবিধা আপনার তো দরকার নেই। আমি 18 বছর বয়স উত্তীর্ণ, আমি কোনো রাজনীতি বা কোনো অন্যায় রাষ্ট্রবিরোধী কাজ করলে আপনি আমাকে ধরেন, আমার বাবা কি রাজনীতি করবে, না আমার দাদা কি রাজনীতি করবে, না আমার নানা কি রাজনীতি করছে, এটার জন্য তো আমি ভিক্টিমাইজ হতে পারি না। সেরকম ভিক্টিমাইজ করা হয়েছে অতীতে, এটা যেন ভবিষ্যতে না হয়। এবং এইভাবে যে গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি রিক্রুটমেন্ট যাচাই করা, গোয়েন্দা সংস্থা দিয়ে আপনার পদোন্নতি যাচাই করা, আপনি একটা চাকরিতে ঢুকলেন, চাকরিতে ঢুকার পরে আপনি 5 বছর 10 বছর চাকরি করলেন, তারপর আপনার পদোন্নতি হবে, সেটা তো আপনার
মানে যা কাজ করেছেন সেটার যে ইভ্যালুয়েশন হবে, সেটা এশিয়ান নিয়ে আপনার অনেক কথা থাকতে পারে। তো ইভ্যালুয়েশন প্রসেস যেটা আছে, সেই ইভ্যালুয়েশনে সে যদি ঠিকঠাক থাকে, তার যদি মেধা ঠিকঠাক থাকে, যোগ্যতা ঠিকঠাক থাকে, এবং তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে, তাহলে তার প্রমোশন হবে। শুধুমাত্র গোয়েন্দা সংস্কার রিপোর্টের ভিত্তিতে প্রমোশন আটকা যাবে বা প্রমোশন তার ভিত্তিতে হবে, এগুলো থেকে বেরোতে হবে। এগুলো অনেক বিষয় আছে, কিন্তু আজকের বিষয় হলো বয়সটা 35 বছর করা যায় কিনা। যেতে পারে, আলাপ আলোচনা হোক, ডিপ আলোচনা হোক। ধন্যবাদ। আমি তারিক মঞ্জুর স্যারের কাছে একটি প্রশ্ন আছে, আমরা বিরতির পরে সেটার উত্তর নিব। সেটা হচ্ছে যে আমাদের প্রায় বলা হয় যে চাহিদা অনুযায়ী আমাদের ছেলেরা যোগ্য নয়। চাকরির বাজারে যে চাহিদা আছে সে অনুযায়ী দক্ষতা সম্পন্ন শিক্ষার্থী আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের করতে পারছি না, বা আমরা সেই ধরনের শিক্ষার্থী বা সেই ধরনের চাকরি মানে গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না। কেন পারছি না সেই প্রশ্নের উত্তর আপনার কাছে নেব আমরা বিরতির পরে এসে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ অনুষ্ঠানে। জনাব তারিক মঞ্জুর, আমরা যেটা বিরতির আগে যাওয়ার আগে বলছিলাম যে কেন আমরা যোগ্যতা সম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না, সেই সাথে মানে আপনি বলবেন যে আমরা এই যে যেসব গ্র্যাজুয়েট তৈরি করছি, এই যে তারা চাকরির জন্য যে অধিক সময় নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এই কাজে ব্যয় করছে, অনেকেই শুধুই মানে এই পরীক্ষার জন্য সময় তারা অধ্যয়ন করছে, এতে জাতীয় উৎপাদনশীলতা কমে কিনা আপনার কি মনে হয়? আচ্ছা, আপনি যথার্থই বলেছেন। আসলে কমে কিনা সেটা আসলে নির্ভর করে, আমাদের দেশে তো একেবারে কিশোর যারা, তারাও তো শ্রমিক আছে, তারাও তো উৎপাদনশীলতার সঙ্গে যুক্ত। আমরা আসলে কোন বয়সে তাদেরকে যুক্ত করবো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যারা আন্দোলন করছে তারা যে যুক্তি দেখাচ্ছে যে আমাদের যোগ্যতা আমরা প্রমাণ করব, এই কথাই যদি বলি, এই একই বিসিএস প্রশ্নে আপনি বয়স বাড়ানোর কথা আমরা বলছি, উল্টা চিন্তা করেন, আমরা বয়স নিচের দিকে আমরা লিমিট ছেড়ে দিলাম, যে কোনো বয়সী শিক্ষার্থী আবেদন করতে পারবে। আমার তো মনে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় এরকম প্রচুর শিক্ষার্থী এই বিসিএস উত্তীর্ণ হয়ে যাবে। তার মানে কি, তাহলে কি আমাদের যোগ্যতা ওই মুখস্থ বিদ্যা, যে বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করলেন আর ইলিশের মোট উৎপাদন এই বছরে কত, এই ধরনের প্রশ্ন দিয়ে কি আমরা যোগ্যতা প্রমাণ করব? মোটেই না। এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি পারছে না ঘাটতি আছে? ঘাটতি আছে মানে আমরা বলবো না যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে। যেমন র্যাঙ্কিংয়ের কথা আমরা বলি, র্যাঙ্কিং কিন্তু শুধুমাত্র এমন ব্যাপার না বিশ্ববিদ্যালয় এগিয়ে গেল র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে, বা পড়াশোনা ভালো হলো এটা বাইরে সেটা অন্যরাও গ্রহণ করলো। এটা কিভাবে মানদণ্ড নির্ধারিত হয়? এটা আসলে একটা ইন্টারন্যাশনাল এর একটা সংযোগ লাগে, সেটা একাডেমিক কার্যক্রমের সাথে লাগে এবং অ্যাক্টিভিটির মাধ্যমে সেটাকে দেখাতে হয়। তাহলে আমাদের আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেমন সিলেবাস আছে, কিন্তু এর পিছনে কোনো কারিকুলাম নাই বা লক্ষ্য ঠিক করা নাই। এখন হাতে কলমে একরকম করে দেওয়া হয়েছে খুব শর্টকাট পদ্ধতিতে এক ধরনের, এই কোর্সের উদ্দেশ্য কি, কিন্তু খেয়াল করে দেখেন বাংলায় পাশ করেও আমরা তাকে পাঠাতে পারছি না কোনো একটা পত্রিকা অফিসে কাজ করার জন্য, এবং সেখানে অন্য কেউ হয়তো সুযোগ পাচ্ছে। মানে যেখানে ভাষা দক্ষতার ব্যাপার, সেখানে আমাদের বাংলার শিক্ষার্থীরাও তৈরি হচ্ছে না, মানে ঘাটতি আছে। ফলে এই ঘাটতিগুলো পূরণ করতে হবে। কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি, যেটা আপনার প্রশ্নের শেষ অংশে ছিল, আমরা যদি বয়স 35 করি, এটার কিন্তু একটা সমস্যাও আছে। এই 35-এর পরে মানে এটা তো তাদের নিয়োগ প্রক্রিয়ার শুরু, এরপরে তাদের আবেদনের পরে তাদের পরীক্ষা হবে, আবেদন যাচাই বাছাইয়ের পরে, পরীক্ষার পরে সেই খাতার একটা প্রিলিমিনারি ধাপ আছে আমাদের বর্তমান পদ্ধতিতে, রিটেন খাতা প্রচুর হয়ে যাবে, আগের চেয়ে অন্তত দ্বিগুণ হবে, সেই খাতাগুলো পর্যবেক্ষণের ব্যাপার আছে, এবং তারপরে ভাইবা সব কিছু মিলিয়ে কিন্তু তারা যখন চাকরিতে যোগদান করবে এবং তার একটা প্রশিক্ষণও হয়, সব মিলিয়ে দেখা যাবে যে তাদের বয়স আসলে 35 থাকবে না, সেখানে 37-38 হয়ে যাবে। আর যারা বলছে আমরা সময় রাখতে চাই উন্মুক্ত, 35 কেন, সেটা 50-ও হতে পারে। কিন্তু আমরা কাদেরকে ব্যবহার করছি কোন কাজে? শুধু কি মুখস্থ করার কাজেই তারা থাকবে? আমাদের মানে এখন গড় বয়স বাংলাদেশের এখন গড় বয়স কিন্তু 90 সালের মতো নাই। গড় বয়স বলছি আমি, বয়স সীমা বলছি না, আয়ু বলছি না। গড় বয়স এখন 27। তারুণ্য দারুণ, এই বয়সটা কাজ করার জন্য দারুণ। আমাদের যেটা আগের পর্বে আমি বললাম যে আমাদের যেটা আপনি উল্লেখ করলেন, আমাদের সেশন জট যদি আমরা কমাতে পারি, আমাদের সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতিতে যদি আমরা বদল আনতে পারি, তাহলে আসলে মূল সমস্যার সমাধান হবে। এবং যারা আন্দোলন করছে তারা নিশ্চয়ই কিছু পর্যবেক্ষণ বা সমীক্ষণ তারা আড়াল করছেন যে আমাদের বয়স যাদের 23, 24, 25 এই বিসিএস কিন্তু তাদেরই বেশি হয়, আর যাদের বয়স 28, 29, 30 তারা কিন্তু খুব সীমিত সংখ্যক সুযোগ পায়।
ফলে তাদের বয়স বাড়িয়ে দিলে যে সুযোগ বেড়ে যাবে তা কিন্তু না। ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা দেখছিলেন এখন প্রকাশ। আলোচনায় আমাদের এই পর্যায়ে যুক্ত হয়েছেন বাংলাদেশ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক সুরাইয়া ইয়াসমিন। সুরাইয়া ইয়াসমিন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে জানতে চাই, আমরা যে আলোচনা করছিলাম এবং তথ্য পর্যালোচনা করেও দেখা গেছে যে সাধারণত কম বয়সীরাই বিসিএসে বেশি সুযোগ পেয়েছেন এবং যাদের বয়স 28-29 তাদের বিসিএসে বা সরকারি চাকরিতে নিয়োগের হার অত্যন্ত কম। তারপরও কেন আপনারা এই 35-এর জন্য আন্দোলন করছেন? ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে কি ভাইয়া, দেখেন, আমি যদি প্রথমেই বলতে চাই, প্রথম যে লাইনটা আমি বলবো সেটা হচ্ছে মেধা এবং যোগ্যতা প্রমাণের সাথে বয়সসীমার সম্পর্কটা কি। একজন মানুষ সে তার মেধা প্রমাণ করবে, যোগ্যতা প্রমাণ করবে, সেটা যে কোনো বয়সে সে করতে পারে। আপনার যদি মনে হয় 40 বছরে যে না, আমি এখন আমার মেধা যোগ্যতা প্রমাণের সুযোগ চাই, এই স্বাধীনতাটাও তো আমাদের থাকতে হবে। কারণ আমরা, এটাও কিন্তু একটা বৈষম্য, ওয়ান কাইন্ড অফ বৈষম্য এবং অভিশাপ বাংলাদেশের জন্য। আপনি যদি বিশ্বের অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করেন, যেগুলো সবসময় আমরা সব টক শোতে বলি যে সেই সব কান্ট্রিতে এরকম না। এখানে যারা বিজ্ঞ ব্যক্তিরা যারা অ্যানালাইসিসগুলো করেছেন, প্রতিটা কথা যৌক্তিক। বাট এখানে একটা কথা আমাদের ভাবা উচিত যে আমরা, আপনি দেখবেন আমাদের দেশে, আমি মেয়েদের পক্ষে একটা কথা বলি সবার আগে, যেহেতু সময় অনেক সীমিত। একটা মেয়ের বিয়ে হয় 25 বছর, 26 বছরেও যদি বিয়ে হয়, এর থেকে বেশি হলে তার বিয়ে হতে চায় না। বিয়ের পরে খুব স্বাভাবিকভাবেই কিন্তু তার একটা সাংসারিক দায়িত্ব চলে আসে, তার একটা বেবি নেওয়ার একটা প্রেশার চলে আসে। তো তার একটা বেবি কনসিভ করা, বেবি হওয়া, 2-3 বছর তাতে চলে যাওয়া, তারপরে সে যখন প্রিপারেশনটা নিবে তখনই তার বয়স সীমাটা চলে যাচ্ছে। অথচ আপনি যদি তার ব্যাকগ্রাউন্ড খেয়াল করেন, দেখবেন যে সে প্রচণ্ড মেধাবী, সে সারা জীবন হয়তো ফার্স্ট হয়েছে, কোথাও সেকেন্ড হয়নি, সে সব কিছুতে অল ফার্স্ট ক্লাস, কিন্তু সে 30 বছর একদিন হয়ে যাওয়ার কারণে তার সার্টিফিকেটগুলো ড্রয়ারে পচে মরতেছে, হয়তোবা তোষকের তলে পড়ে তেলা পোকায় কাটতেছে। তার হাজব্যান্ড কর্তৃক হোক বা কারো না কারো কর্তৃক তার কখনো না কখনো সমস্যা আসতে পারে, কিন্তু সে এত মেধাবী হয়ে সে কিন্তু একটা চাকরিতে সে যোগ দিতে পারতেছে না শুধুমাত্র এই বয়সের শিকলের জন্য। অথচ 40 বছর বয়সে গিয়েও যদি মনে হয় সে ছেলে হোক বা মেয়ে হোক যে না, এখন আমার প্রয়োজন একটা চাকরির, আমার বিজনেস থেকে আমি ফেল করেছি বা আমি ধস খেয়েছি বা আমি দেশের বাইরে এতদিন কাটিয়েছি, এখন থাকতে পারতেছি না, এখন আমি দেশে ফিরতে চাই, কিন্তু কেন তারা চাকরিতে জয়েন করতে পারতেছে না? কারণ তাদের বয়সটাকে একটা শিকলে আটক করে রাখা হয়েছে, তার সার্টিফিকেটটাকে একটা মেয়াদে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে, অ্যান্ড সবার কাছেই মনে হওয়া উচিত, যে মেধা এবং যোগ্যতার পথে তো আসলে কোনো বয়স সীমা থাকাই উচিত না। 35 ডিজিটটা হচ্ছে 12 বছর ধরে চলমান একটা ডিজিট, যে কারণে এখন আমরা বলতে চাই যে ন্যূনতম 35 হতে হবে প্রত্যেকটা সেক্টরে, শর্ত সাপেক্ষে উন্মুক্ত। কোন কোন সেক্টরে উন্মুক্ত করা যায়, কোন সেক্টরে সর্বোচ্চ কত রাখাটা যৌক্তিক এবং কোন সেক্টরে আসলে সর্বনিম্ন কত রাখা যৌক্তিক, এটা দেখা যায়। মেধা যোগ্যতার সাথে বয়সের কোনো সম্পর্ক থাকতেই পারে না। এটা একটা বৈষম্য এবং একটা অভিশাপ, এবং এটার জন্য বরং বেকারত্বটা বাড়তেছে। ধন্যবাদ সুরাইয়া ইয়াসমিন, আমরা পয়েন্টটা পেয়েছি। পাকিস্তানে ধন্যবাদ। দর্শক, আমরা একটা বিরতিতে যাব, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশ অনুষ্ঠান। জনাব আবু আলম শহীদ খান, মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে জানতে চাই যে বারবারই আসছে যে বহির্বিশ্বের উদাহরণ, তারা পারছে, আমরা কেন পারছি না? আমরা করতে গেলে আমাদের সমস্যা কোথায় 35 করার ক্ষেত্রে, যদি একটু বলেন। না, আমাদের 35-40 তো সমস্যা না। আমি তো আগেই বলেছি যে এটা একটা ইন্টার রিলেটেড বিষয়, কত বছরে রিক্রুট হবে এবং কত বছরে উনি রিটায়ারমেন্টে যাবেন। সো আমাদেরকে ওই পেনশন ব্যবস্থাটাও একটু চিন্তা করতে হবে যে কীভাবে তাহলে আমরা পেনশনেবল সার্ভিসটাকে, যে 25 আছে, তাহলে ওরকম কোনো পেনশন ব্যবস্থা থাকবে না, গ্র্যাচুইটি থাকবে, তাহলে তো কোনো অসুবিধা নাই। যখন যে যাবে 10 বছর চাকরি করে চলে যাবে, গ্র্যাচুইটি নিয়ে চলে যাবে। আপনার লাস্ট ইয়ারটা তো দর্শকরা শুনে নাই, যেমন আইসিটি সেক্টরে, আইসিটি উই ডোন্ট নিড এ ক্যাডার ফর আইসিটি। বাংলাদেশে আরেকটা অসুবিধা হচ্ছে যে সব বিষয়ে আমরা ক্যাডার বানায় ফেলছি। তো আইসিটিতে ক্যাডার থাকার তো দরকার নেই। আইসিটির বিভিন্ন অপারেশনে যোগ্য মানুষদের, মেধাবী মানুষদের, যারা প্রোগ্রাম লিখবে বা আরও হায়ার লেভেলে যাদের দরকার, তাদেরকে আপনি আনতে পারেন, সেখানে বয়সের কোনো ইয়ে নেই। আপনি এটা কিন্তু সরকার প্র্যাকটিস করে। আপনি পিপিরা তো সরকারি পিপি,
তারা তো বিভিন্ন বয়সে তাদের ঢুকছে। বয়স তো হ্যাঁ। কোনো সীমাবদ্ধতা নাই, যে কোনো বয়সের লোক পিপি হতে পারে। অ্যাটর্নি জেনারেল বা তাদের অফিসে যে শত শত অ্যাডভোকেটসরা কাজ করেন, তাদের তো কোনো বয়স সীমা নাই। তো তারপরে আবার জুডিশিয়াল ক্যাডারে যখন যাবে তখন তার ট্রেনিং, তার বয়সের ব্যাপারটা আছে। আবার হাইকোর্টে যখন আপনার জাজ নিয়োগ করেন তখন কিন্তু তার সেখানে কোনো বয়সের সীমা নাই। সো দেয়ার আর সেক্টরস, অনেক জায়গায় কিন্তু বয়স উন্মুক্ত আছে। আমরা কিন্তু বারবার বকডাউন হচ্ছে যে ওই যে 1700-1800 চাকরি, কিংবা আমাদের 9 থেকে 11 গ্রেডের চাকরিগুলো, কিছু নন ক্যাডার 2-3 হাজার চাকরি, ওখানে বারবার আমরা বকডাউন হচ্ছি। দেয়ার আর আদার এরিয়া যেখানে কিন্তু বয়স কোনো ফ্যাক্টর না। একজন ল গ্র্যাজুয়েট, বাংলাদেশের কজন ল গ্র্যাজুয়েট মানে ধরেন আমরা ওই সেক্টরটাই করে ওই পেশাটা, তো হাজার হাজার ল গ্র্যাজুয়েট আছে না, তাদের কয়জন চাকরিতে আছে? জুডিশিয়াল ক্যাডারে কতজন আসতেছে? ভেরি ফিউ। বাকিরা তো তারা প্র্যাকটিস করতেছেন। হ্যাঁ, বাকিদেরকে পিপি করা হচ্ছে, এপিপি করা হচ্ছে, অ্যাটর্নি জেনারেল অফিসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল চাকরি করতেছেন। সুতরাং উন্মুক্ত অনেক জায়গা আছে, সেখানেও তারা যেতে পারে, সেখানে কাজটা হতে পারে। ধন্যবাদ। এই উন্মুক্ত জায়গাগুলো আরো একটু উন্মুক্ত করা যায় কিনা? যেমন শিক্ষকতাতেও তো আমরা দেখেছি যে সহযোগী অধ্যাপক বা ফুল মানে অধ্যাপক পদেও বিজ্ঞপ্তি দেওয়া হয়, তখন ওই পদে নেওয়া হয়। তো এই যে উন্মুক্ত করার জায়গাটা আরো উন্মুক্ত করা যায় কিনা আপনার কি মনে হয়? না, যেটা হলো বিশ্ববিদ্যালয়ে বিশেষ ক্ষেত্র আছে যেগুলোতে আসলে বয়সের কোনো বিবেচনা করা হয় না, সেখানে তার যোগ্যতা প্রমাণের আরো জায়গা আছে, ক্ষেত্র আছে। কিন্তু কিছু প্রশ্ন তো আসলে রয়েই যায় যে বিসিএস এর প্রতি আগ্রহটা এত পরিমাণে তৈরি হলো কেন? আজকে কি মানে অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতা যেটাই ধরি না কেন, সেই সুযোগটা কি তৈরি হওয়ার কারণে এটা হলো কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন বিবেচনায় নিতে হবে। আর একটা ব্যাপার, যেসব দেশে বয়স উন্মুক্ত আছে এমনও আছে যে 5 বার বা 7 বার এই পরীক্ষা দিতে পারবে। এরও কিন্তু একটা অনির্দিষ্ট দিতে পারবে তা নয়। একজন, আপনি চিন্তা করুন যে একজন পরীক্ষার্থী যদি আজকে 24-23 বছরের মধ্যে সে গ্র্যাজুয়েশন শেষ করে, তারপরে কি সে 10 বছর 12 বছর ধরে শুধুমাত্র চাকরির পরীক্ষার মধ্যে থাকবে? তারপরে সবাই তো চাকরি পাবে না, যে চাকরির জন্য তারা লড়ছে, তারপরে তারা কি করবে? ওই বয়সে কি নতুন করে তাকে কর্মক্ষম বা উদ্যোক্তা হওয়া কি সম্ভব হবে? আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমাদের অভিজ্ঞতায় দেখি যে যারা বিশ্ববিদ্যালয়ে এখন গ্র্যাজুয়েশনের শেষ দিকে আছে, তারা কিন্তু এই আন্দোলনের সাথে বেশিরভাগই একাত্মতা প্রকাশ করছে না। তারা চিন্তা করছে ওরা তো অনেকখানি এগিয়ে আছে, ওরা তো অনেক প্রিপারেশন ভালো, মানে ওরা মুখস্থ ভালো। কিন্তু এরাই আবার যখন এদের বয়স 35 হবে বা 30 পার হয়ে যাবে, তখন কিন্তু এরাই আবার 35-এর জন্য মানে আন্দোলন শুরু করবে। ফলে 35-এর আন্দোলনকারী আজকে 12 বছর না 20 বছর ধরে হচ্ছে, এরা কিন্তু এক না। অর্থাৎ প্রতি সময়ে নতুন নতুন অংশগ্রহণকারী বা যারা 30 পার হয়ে যাচ্ছে তারা আন্দোলনে এসে যুক্ত হচ্ছে। আমার মনে হয় সবকিছুই বিবেচনায় নিয়ে করা উচিত, যেটা আমাদের দেশের জন্য আসলে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যেতে পারবো বা অন্যান্য ক্ষেত্রে সেভাবে চিন্তা করা উচিত। সরকারি চাকরি, জনাব বললাম আপনার কাছে ছোট করে জানতে চাই, সরকারি চাকরির এই যে বার থাকার কারণে প্রাইভেট জবগুলো কিন্তু অনেক জায়গায় আছে, যেগুলো বেসরকারি ব্যাংক থেকে শুরু করে আরো অনেক জায়গা আছে যেখানে 30 বার থাকে, যে 30 বছর কম বয়সের লোকজন নেবে। আপনি ব্যাংকের কথা যেহেতু বললেন, ব্যাংকের অন্য সেক্টর বেসরকারি না, ব্যাংকের এক্সপেরিয়েন্সটা কোয়াইট ডিফারেন্ট। ব্যাংকে কিন্তু 10 বছর 15 বছর চাকরি করার পরে তারা তাদেরকে সরানোর চেষ্টা করে। শুধু ব্যাংক না, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি তাই করছে। মাল্টিন্যাশনাল কোম্পানি কেন 15 বছর 10 বছর চাকরি করার পর তার বেতন অনেক বেশি, ধরেন 1 লক্ষ টাকা বেতন, সে তাকে পুষতে চায় না। তো 1 লক্ষ টাকা বেতন বাদ দিয়ে ওই যে স্যারেরা যখন MBA পাঠায় দিচ্ছে, BBA 30,000 টাকা বেতনে 3টা BBA-কে তারা এমপ্লয় করতে পারছে, ওই ব্যক্তির বদলে 3টা BBA কিন্তু তখন দৌড়াতে থাকবে ব্যাংকের জন্য। তো অন্যান্য সেক্টরে, প্রাইভেট সেক্টরে কিন্তু আরও কম্পিটিটিভ। প্রাইভেট সেক্টরে তো তারা বয়স বেশি হলে তাদেরকে অনেক অভিজ্ঞতার কারণ নিতে পারে। তার যদি মার্চেন্ডাইজে অভিজ্ঞতা থাকে, যেমন গার্মেন্ট সেক্টরে এটা হতে পারে যে তার যদি অনেক বড় বড় অভিজ্ঞতা থাকে তখন সে জয়েন করতে পারে। বাট এই রিক্রুটমেন্ট লেভেলে, মানে নোভিস লেভেলে সবাই চাবে যে একদম ফ্রেশ গ্র্যাজুয়েট, যে তারা এসে তাদের রক্ত টকবগা, দৌড়াতে পারবে, কাজ করতে পারবে, তারা চিন্তা করতে পারবে। এর মানে এই নয় যে আমি বলছি যে 35 বছরের চিন্তা করা যায় না, চিন্তা করা যায়। দে হ্যাভ টু ফাইন্ড আউট সামথিং এলস, যে আরো কিছু করা যায়। শেষ প্রশ্ন জনাব তারিক মঞ্জুরের কাছে, যে উচ্চ বেকারত্বের কথা তো আমাদের ভাবতে হবে। আমাদের দেশের জনসংখ্যা বেশি, অনেক বেকার আছে, শিক্ষিত এবং যারা কম শিক্ষিত। এই বেকারত্বের হার যদি আমরা একটু কমিয়ে আনতে পারতাম, তাহলে এই যে ক্ষোভ, এই যে মানুষের দাবি, এগুলো তো কমতে পারতো। উচ্চ বেকারত্বের হার কমিয়ে আরো বেশি কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায়? আমি কিন্তু যেমন বলছিলাম যে বিসিএস কত বছর তারা দিবে বা কয়বার দিবে, এটা একটা ব্যাপার। আর একটা যেটা বললেন যে আমাদের যে বেকারত্ব, এক্ষেত্রে আরেকটা প্রশ্ন জড়িত যে আমরা উচ্চশিক্ষায় কাদেরকে সুযোগ দিব, সবাইকে দিব কিনা। আসলে তো সবাই তার জন্য প্রস্তুত নয়, এবং বিশেষায়িত শিক্ষা সবার জন্য দরকারও নেই।
ফলে আমাদের যদি উচ্চ মাধ্যমিকেই আমরা একটা নম্বর হোক বা একটা গ্রেড তৈরি করে দিতে পারি যে এই গ্রেড যারা উত্তীর্ণ হবে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য তারা প্রস্তুত হবে, অথবা তারা ছোট একটা ডিপ্লোমা কোর্স করে তারা কাজে নেমে যাবে, সেটাও হতে পারে। ফলে বেকারত্ব থাকবে, এটা শুধু বাংলাদেশ না, উন্নত দেশের মধ্যেও এই সমস্যাটা রয়ে গেছে। ফলে উচ্চশিক্ষার সুযোগ কারা পাবে, কোন শিক্ষার সুযোগ কতটুকু পাবে, এগুলো কিন্তু আমাদের বিবেচনায় নেওয়া দরকার। নইলে এই বেকারত্বের সমস্যা বা এই জিজ্ঞাসা শেষ হবে না। আর তরুণদের আসলে নানা রাস্তা পন্থা তাদেরকে দেখাতেই হবে, সেটা আমাদের শিক্ষার দিক থেকে এবং তাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে, দুই ক্ষেত্রে আমাদের সেটা বিবেচনা ধন্যবাদ। করতে হবে। ধন্যবাদ তারিক মঞ্জুর, জনাব আবারও মোহাম্মদ শহীদ খান এবং অধ্যাপক তারিক মঞ্জুর, আপনাদের উভয়কেই অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমাদের এখন প্রকাশ এখানেই শেষ করছি। আবার দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন ততক্ষণ।